শাড়ি পরে পেট উন্মুক্ত রাখছিস কি লোকজনকে দেখানোর জন্য? পেছন থেকে এ কথা শুনে চমকে উঠলাম। চটপট পিছনে তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছেন। ওনার ফেস দেখে বোঝা যাচ্ছে উনি খুব রেগে আছেন। আমি ওনাকে দেখে চোখ নিচে নামিয়ে ফেলি। ভাবতে থাকি, উনি তো এতক্ষণ সামনেই ছিলেন, হঠাৎ আমার পিছনে কিভাবে এলেন? তাও আবার এমন একটা কথা বলতে। ভয়ে ভয়ে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকাতেই তিনি কড়া গলায় বলে উঠলেন, এখনো দাঁড়িয়ে আছিস তুই? কথা কানে যায় না? শাড়ি ঠিক করে আয় জলদি, না হলে একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। ওনার কথা শুনে নিজের দিকে ভালো করে তাকালাম। সত্যি বলতে সত্যি আমার পিঠ দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, দৌড়ে আমার রুমে চলে আসলাম। ইচ্ছে মতো অনেকগুলো সেফটি পিন লাগিয়ে দিলাম শাড়িতে। এইবার শাড়ি কেন, শাড়ির বাপেরও ক্ষমতা নেই খোলার। শাড়ি ঠিক করে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ইস, কি লজ্জাটাই না দিল জাঙ্কু ভাই আমাকে। অন্যভাবেও তো বলতে পারতো, এইভাবে বলা লাগে আজ আমার ভাইয়ের বিয়ে, শাড়ি পরেছি ওই জন্য। রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম সবার সাথে গাড়িতে উঠবো বলে। ঠিক তখনই জাঙ্কু ভাই এসে আমাকে এই কথা বলল, আমি তে, আমরা দুই ভাই বোন। আমার ভাইয়ের নাম সুগা, আজ তার বিয়ে। জাঙ্কুক ভাইয়া হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, কিন্তু কোনো কারণে উনি আমার উপরে রেগে আছেন। সেটা কেন আমি জানি না, আমার পরিবারেরও কেউ জানে না। আমাদের বাড়িতে আসলেই ওনার প্রথম কাজ হলো আমাকে দিয়ে ওনার নোংরা শার্ট পরিষ্কার করানো। আমি কিছু বলতে গেলে আমার আম্মু আমাকে একগাদা বকা দিয়ে বলে, তোর ভালোর জন্যই তো বলেছে পরিষ্কার করে দে, কাজ শেখ, তোরই মঙ্গল। বাধ্য হয়ে আমাকে তার সব কথা শুনতে হয়। হুট করে বাসায় আসে আর আমাকে দেখলেই এটা কর ওটা কর সেটা কর। ওনার এইসব অত্যাচার শুরু হয়ে যায়। তবে এসবের জন্য ওনার উপরে রাগ হলো, আমি ওনাকে ভীষণ পছন্দ করি। প্রথম দেখায় ওনার উপরে ছোটখাটো ক্রাশ খেয়ে যায়, তারপর তা ধীরে ধীরে ভালো লাগায় পরিণত হয়। ভালোবাসার কথা বলতে পারবো না, এগুলো শুধু আমার মাঝেই সীমাবদ্ধ, কাউকে শেয়ারও করিনি। শাড়ি ঠিক করে নিচে নেমে এলাম। জাঙ্কুক ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম কমিউনিটি সেন্টারে। জাঙ্কুক ভাইয়া আমাদের গাড়িতে উঠলো না, কারণ ওনার বাইক ছিল। উনি বিয়ে বাড়িতে বাইকে করেই যাবেন। কমিউনিটি সেন্টারে এসে খাওয়া দাওয়া শেষ হলো। ভাইয়ার বিয়ে পড়ানো হলো। আমার ভাবিকে অনেক সুন্দর দেখতে। ভাবির সাথে আমার আগেও পরিচয় ছিল। আমাদের কলেজে আমার সিনিয়র ছিলেন উনি। ভাইয়ের সাথে 3 বছরের সম্পর্ক ছিল। অবশেষে দুই পরিবারের মতে তাদের বিয়ের আয়োজন করা হলো। বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। ভাবি খুব কেঁদেছেন, মেকআপ সব নষ্ট হয়ে গেছে। তবে আমার ভাবিকে একটুও খারাপ লাগছে না, কারণ সে খুব সুন্দরী। সবাই গাড়িতে উঠে পড়লো, শুধু আমিই উঠতে পারলাম না। গাড়িতে নাকি জায়গা নেই। ভাবির দুজন বোন এসেছে, গাড়িতে বসে পড়ায় আমি বসতে পারলাম না। অন্য গাড়িগুলোতেও সবাই ঠেসে ঠুসে বসেছে, আমি মন খারাপ করে ওখানেই দাঁড়িয়ে আছি। ভাই আর আম্মু বলছে জাঙ্কুক ভাইয়ের সাথে আসতে। এটা শোনার পর ভয়ে ঘেমেনি একাকার অবস্থা আমার। ওই জাঙ্কুক ভাইয়ের বাইকে কিনা চড়বো আমি? একা পেয়ে কখন না আমাকে বাইক থেকেই ফেলে দেয়। ওনাকে একদণ্ড বিশ্বাস নেই আমার, কিন্তু কিছু করার নেই। সবাই গাড়ি নিয়ে সাই সাই করে চলে গেল আমার সামনে দিয়ে। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। এমন সময় পিছন থেকে জাঙ্কুক ভাইয়া বলে উঠলেন, তাড়াতাড়ি উঠে আয়, আমি তো ড্রাইভার নয় বুঝলি। আমি যেন ওনার বাইকে নিজে থেকে উঠতে চেয়েছি। ড্রাইভার তো দূরে থাক, আপনাকে কেউ কাজের লোকেরও কাজ দেবে কিনা আমার সন্দেহ। মনে মনে এসব ভাবছি আর খুব হাসছি। হুট করেই জাঙ্কুক ভাই এসে আমার হাত টেনে আমাকে বাইকের সামনে দাঁড় করান। উনি বাইকে উঠে বসেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বলি, তোর পেছনে টাইম নষ্ট করার কোনো ইচ্ছেই নেই আমার, উঠে বস, নইলে এখানেই একা রেখে চলে যাব। ওনার কথায় তড়িঘড়ি করে ওনার পেছনেই উঠে বসলাম আমি। মুহূর্তে উনি বাইক স্টার্ট দিলেন। এটা বাইক না প্লেন আমি কিছুই বুঝতেছি না। এত স্পিডে কেউ বাইক চালায়? এদিকে আমি নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছি না। বারবার হাতটা ওনার কাঁধে গিয়ে পড়ছে। কিছু দূর যেতেই আমি বাইক থেকে পড়ে গেলাম রাস্তায়। কয়েকটা গড়াগড়ি খেয়ে থামলাম একটা গাড়ির সামনে। ব্যথায় হাত পা একেবারে অবশ্যই গেছে, অনেকটা চোট পেয়েছি, রক্ত পড়ছে অনেক। বাইকের চাকার সাথে আমার শাড়ির আঁচল মুড়ে গিয়েছিল, তাই এই দুর্ঘটনা। জাঙ্কুক ভাইয়া দৌড়ে বাইক থেকে নেমে এলেন
আমার কাছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, ব্যথায় কাতরাতে থাকলাম আমি। জাঙ্কুক ভাইয়া আমাকে এক ঝটকায় কোলে তুলে নিলেন। তারপর কোথাও যেতে যেতে বললেন, শাড়ি সামলাতে না পারলে শাড়ি পরিস কেন? এই অবস্থাতেও আমাকে বকতে ওনার বাধলো না। কি নিষ্ঠুর উনি! একটা অটো করে আমাকে হাসপাতালে নিয়ে এলেন উনি। সেলাই লাগিয়ে দেওয়া হলো আমাকে। ডাক্তাররা ওনাদের কাজ করছেন, আমি চুপ করে শুধু জাঙ্কুক ভাইয়ের দিকেই তাকিয়ে আছি। উনি চোখ গরম করে আমার দিকে তাকাতেই সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেলাম আমি। ভাইয়ের বিয়ে 3 মাস শেষ হলো আজ। বাসায় আজ কিসের যেন আয়োজন করছে আব্বু আম্মু ভাইয়া আর ভাবি মিলে। আমি কিছুই বুঝতে পারতেছি না, আমাকে বলাও হয়নি কিছু। জাঙ্কুক ভাইয়া রোজ রোজ আমাদের বাসায় আসেন এখন। আগের মতো আমাকে আর তার নোংরা শার্ট পরিষ্কার করতে বলেন না উনি। এটা আমার খুব ভালো লেগেছে। যাক, শেষমেশ একটা কাজ থেকে মুক্তি পাওয়া গেল। আজ জাঙ্কুক ভাইয়া এসেছেন। আমি টিভি দেখছিলাম, আমাকে দেখেই আমার পাশে উনি বসলেন। আমার কেমন যেন অস্বস্তি হলো, তাই উঠে চলে এলাম আমার রুমে। উকিঝুঁকি দিয়ে দেখছি জাঙ্কুক ভাইয়া আছে কিনা। না, নেই। যাক, বাঁচা গেছে। একটু পর আম্মু এসে আমাকে একটি শাড়ি আর কিছু গয়না দিয়ে বললেন, তে চট করে এটা পরে নে তো, আজ তোকে দেখতে আসবে। অসময়ে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাকে তো আগে এসব বলনি আম্মু। কেন আসবে? কারা আসবে? আমি এখন বিয়ে করতে পারবো না। আম্মু একটা রামধমক দিলেন আমাকে। তোর ভাবির ফুফাতো ভাই, ছেলেটা খুব ভালো, সরকারি চাকরি করে, দেখতে শুনতে মোটামুটি ঠিকঠাক। তোর জন্য প্রস্তাব আসছে, তাই রাজি হয়ে গেলাম। আম্মু এসব বলেই চলে গেল। সরকারি চাকরিওয়ালা ছেলে বলে কি আমাকে বিয়ে দিতে হবে? আমার মতামত নেওয়ার একবার প্রয়োজনও মনে করলো না। ভাবি এসে আমাকে রেডি করিয়ে দিল। কিছুক্ষণ পর পাত্রপক্ষ এলো, আমাকে তাদের সামনে নিয়ে বসানো হলো। কিন্তু আমার নামধাম ছাড়া আর কিছুই জিজ্ঞাসা করলেন না তারা। ছেলেটাকে এক নজর দেখলাম। হ্যাঁ, ঠিকই আছে, হ্যান্ডসাম বেশ। কিন্তু মনে যাকে একবার ভালো লেগে যায়, তার সামনে হাজার গুণ সম্পন্ন কেউ এলেও আর ভালো লাগবে না, কিছুতেই না। মনের মানুষ সবার থেকে আলাদা হয়। এখন এই মুহূর্তে আমার একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙায় না। লাইক সিরিয়াসলি, তারা আমাকে আংটি পরিয়ে দিয়ে চলে গেল। রুমে এসে খুব কাঁদলাম। এই মুহূর্তে শুধু একজনের চেহারাই আমার চোখের সামনে ভাসছে, আর সে হলো জাঙ্কুক ভাইয়া। আমার ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি আমি। জাঙ্কুক ভাইয়াকে কোনোদিনও বলতে পারবো না যে আমি তাকে ভালোবাসি। ওনার যা রাগ, কবে না তুলে আমাকে আছাড় দিয়ে দেয়, ভাবতেই ভয় লাগে। জাঙ্কুক ভাইয়াকে আমি জল্লাতের মতো ভয় পাই। মনে একরাশ কষ্ট নিয়ে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। কি আর করব, আমি কিছুতেই বলতে পারবো না কাউকে যে আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি। কেউ মেনে নেবে কিনা জানা নেই। যদি আমার কারণে আমার ভাই আর জাঙ্কুক ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অবশেষে এলো আমার বিয়ের দিন। চুপচাপ বউ সেজে বসে আছি। একটু পর আমাকে নিচে যাওয়ার জন্য বলা হবে, বিয়ে পড়ানো হবে। মাঝখানে একটি পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে। ওপাশে আমার হবু বর বসবে আর এপাশে আমি বসবো। আর জাঙ্কুক ভাইয়া শুভ্র রঙের একটি পাঞ্জাবি পরে এসেছে। ওনার মা বাবাও এসেছেন। ওনাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আমার কিছু কাজিনরা মিলে ওনার সাথে হেসে হেসে কথা বলছে আর ছবি তুলছে, যা আমার মোটেও ভালো লাগছে না। একটা মানুষকে ভালোবাসার পর কিভাবে অন্য একজনকে বর হিসেবে মানবো আমি? ভালোবাসাটা একতরফা, তাই কেউ দোষারোপ করতে পারবে না আমাকে। আমি কাউকে ঠকাচ্ছি না, বরং নিজেই সব চুপচাপ মাটি চাপা দিয়ে দিয়েছি। আমি নিচে বসে আছি সবার সামনে, কিন্তু বর এখনো আসেনি। একটু পর ভাবির ফোনে একটি কল আসে। ভাবির সাথে সাথেই নিচে বসে পড়ে। তারপর যা শুনি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। আমার বর নাকি রোড অ্যাক্সিডেন্ট করেছে, তার লাশ পাওয়া যাচ্ছে না, উদ্ধার কাজ চলছে। এসব শুনে আমার পাড়া প্রতিবেশীরা আমাকে গালমন্দ করতে লাগলো। আমি নাকি অপয়া, বিয়ের দিনে বরকে খেয়েছি, বিয়ের আগেই বিধবা হয়েছি। এসব উল্টোপাল্টা কথা শুনে নিজেকে স্থির রাখতে পারলাম না আমি। কাঁদতে কাঁদতে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। ঘরের সব জিনিস উল্টোপাল্টা করে দিলাম। স্লিপিং পিলের পাতাটা হাতে নিয়ে 4-5টা ওষুধ একসাথে খেয়ে ফেললাম। জানি না কেন এমন করলাম আমি। বালিশে মুখ গুজে
বললাম আমি। একটু পর মাথা ধরে এলো আমার, চোখে অন্ধকার নেমে এলো। তারপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আমি। বেঁচে আছি কিনা মরে গেছি বুঝতে পারছি না। হাতে স্যালাইনের নল লাগানো। পাশ ফিরে তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া বসে আছে একটি চেয়ারে। আমি স্বপ্নে আছি নাকি বেঁচে আছি নাকি মরে ভূত হয়ে গেছি কিছুই বুঝতে পারছি না। একটু নড়াচড়া দিলাম। সেলাইয়ের নলের জন্য নড়াচড়াও করা যাচ্ছে না ঠিক মতো। আমি যেই না আমার হাতে চিমটি কেটে কিছু বোঝার চেষ্টা করব, ঠিক তখনই জাঙ্কুক ভাইয়া হুট করে আমার গালে ঠাস ঠাস দুটো থাপ্পড় দিয়ে দিলেন। আমি গালে হাত দিয়ে শুয়ে আছি। দেখলাম ওনার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। এইবার বুঝলাম আমি স্বপ্নে নই, বেঁচে আছি, বাস্তবেই আছি। জাঙ্কুক ভাইয়ের চোখ মুখ এত ফোলা কেন? আচ্ছা, উনি কি কেঁদেছেন? কিন্তু কেন কেঁদেছেন? আমার ভাবনায় বিচ্ছেদ ঘটে জাঙ্কুক ভাইয়ের ধমকে। উনি চিৎকার দিয়ে বলে উঠলেন, সুইসাইড করার শখ হলে আমাকে বলতি, আমি নিজেই তোকে নানা ধরনের উপায় বলে দিতাম। এমন কাজ কেন করলি তুই? কাউকে না জানিয়ে সুইসাইড কেন করতে গেলি? এটা মহাপাপ, জানিস না? আমি মনে মনে বললাম, আজব তো, সুইসাইড কি কেউ জানিয়ে করে? জানিয়ে করলে কি আর সুইসাইড করতে পারে? কিন্তু মুখে বললাম, আমি সুইসাইড করলে আপনার কি? কথাটা শোনা মাত্রই জাঙ্কুক ভাইয়া আমার দিকে ঝুঁকে পড়লেন। আমি আমার মুখটা অন্যদিকে নেয়ার চেষ্টা করছি। উনি কড়া গলায় বললেন, আমার কি মানে? আমারই তো সব। আমি বোকার মতো তাকিয়ে আছি। উনি সরে গেলেন আমার কাছ থেকে। তারপরে উঠে বললেন, তের বাচ্চা তে, তোর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে। কানি কোথাকার। আর একটু অপেক্ষা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? শেষ পর্যন্ত দেখতি যে কি হয়। তা না করে তুই একেবারে শোকে সুইসাইড করতে গেলি, পেতনি কোথাকার। আমাকে যা ইচ্ছে তাই বলেই চলেছেন উনি। আব্বু আম্মু ভাইয়া কাউকেই দেখছি না, শুধু উনি একাই এখানে আছেন। দরজা ঠেলে ভাইয়া আর ভাবি ভিতরে ঢুকলো। ওদের দেখে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। ওদের পিছনে বোরকা পরা একজনকে দেখলাম আমি। ভাবি দরজা একটু চেপে দিলেন। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া এসে আমায় বলল, তে গাধি, শেষ মুহূর্তে এসে তুই একটা ক্যাচাল করে দিলি। আমি হা করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। কি বলছে এসব ভাইয়া? সবাই মিলে এভাবে আমাকে বকছে কেন? আর কিসের প্ল্যানের কথা হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই বোরকা পরা মহিলাটা তার মুখ থেকে মেকআপ সরালো। তার মুখটা দেখে আমার চোখ তো গোল গোল হয়ে গেল। এ কোনো মহিলা নয়, এ হচ্ছে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে। মাথা এমনিতেই ঘুরছে। তারপরে এদের এসব নাটক পাটক দেখে মোটেও ভালো লাগছে না আমার। চেঁচিয়ে বলে উঠলাম, এই এই, আপনি নাকি মারা গেছেন? তাহলে এখানে কি করছেন আপনি? আমার চিৎকার শুনে জাঙ্কুক ভাইয়া সাথে সাথে আমার মুখ চেপে ধরে। ভাইয়া গম্ভীর হয়ে বলে, ও মারাটারা যায়নি তে, এটা আমাদেরই প্ল্যানের একটি অংশ। ভাইয়া একটু দম নিয়ে বলল, আমাদের প্ল্যান ছিল ইয়োনোকে গাড়ি থেকে সরিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়া, যাতে সবাই ভাবে ইয়োনো মারা গেছে। এরপর সবাই তোকে নিয়ে নানা ধরনের কথা বলবে। ঠিক তখনই জাঙ্কুক এসে আব্বু আম্মুকে তোকে বিয়ে করার প্রস্তাব দেবে। আব্বু আম্মু তাদের সন্তানের কথা, তাদের মান সম্মানের কথা ভেবে তোকে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে দেবে। সব ঠিকভাবেই এগোচ্ছিল, কিন্তু তুই সুইসাইড কেন করতে গেলি? ভাগ্য ভালো ছিল ওই ওষুধগুলো পাওয়ার কম ছিল, না হলে তোকে তো আমরা হারিয়েই ফেলতাম। বল দি একটা। ভাইয়ের মুখে এসব শুনে আমি জাঙ্কুক ভাইয়ের দিকে তাকালাম। উনি আমায় চোখ টিপ মারলেন। এসব শুনে আমার মুখ তো হা হয়ে গেছে। তারপরে ভাবি আমাকে উদ্দেশ্য করে বললেন, জানোতে, আমার ফুপা ফুপি যে কবে তোমাকে পছন্দ করে মা বাবার কাছে প্রস্তাব দিয়ে বসেছিল আমি জানতামই না। যখন শুনি এই কথা তখন তো জাঙ্কুক ভাইয়া রেগে বোম। যখন তখন থাকবে এই অবস্থা। কারণ আমি আর তোমার ভাইয়া জানতাম জাঙ্কুক ভাইয়া তোমার প্রতি দুর্বল। ও তোমাকে পছন্দ করে অনেক, কিন্তু পরিস্থিতি এমন যে কোনটা সামলাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমরা ইয়োনোকে সব খুলে বলি, পরে এই প্ল্যানটা করি। কিন্তু তুমি যে এমন কাজ করবে ভাবিনি। জাঙ্কুক ভাইয়া মানে উনি, মানে আমাকে, উনি আমাকে পছন্দ করেন। মনে মনে আনন্দে নাচতে লাগলাম, কিন্তু তা তো এদেরকে দেখানো যাবে না। মুখটা বাঁকা করে বললাম, কখনোই না। তোমরা কিভাবে ভাবলে যে আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করব?
ওনাকে আমার সহ্য হয় না, উনি নিজেও আমাকে সহ্য করতে পারেন না। তাহলে কিসের বিয়ে? আমার কথায় জাঙ্কুক ভাইয়া হেসে বললেন, তোরা এখন যা, আর ইউনো দুটো দিন আড়ালে থাকো। আমি তেকে কালই বিয়ে করছি। আমি অবাক, কাল বিয়ে করছি মানে? সত্যি সত্যি উনি আমায় মেরে ফেলার প্ল্যান করছে নাকি? ভাইয়া, ভাবি আর ইউনো চলে গেল। জাঙ্কুক ভাইয়া আমার কাছে এসে বললেন, তোর হাসিতে মুক্ত ঝরে, তোর গজদার দেখে আমার চোখে নেশা লাগে, তোকে না দেখলে মন আনচান করে। এইবার বলতো, তোকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? আমি চোখ বুজে নিলাম। উনি আমার এতটা কাছে যে ওনার তপ্ত নিঃশ্বাস আমার চোখে মুখে আসতে পড়ছে। আমি নির্বাক, ওনাকে কিছু বলার সাহস নেই আমার। কবে ঘুমিয়ে পড়েছি জানি না, তবে ঘুম থেকে উঠে চোখ মেলে তাকাতেই জাঙ্কুক ভাইকে দেখলাম। আমি আমার হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দেওয়া হলো। বাড়িতে আসতে না আসতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। আবারও বউ সেজে বসে আছি, তবে এইবার কবুল বলতে পেরেছি। কিন্তু বর ইউনো না, জাঙ্কুক ভাইয়া। আমি এখন আমার রুমে, আমাকে বিদায় দেওয়া হয়নি। বিদায়ের কার্য কাল সম্পূর্ণ হবে। বুকে কেউ হাতুড়ি পেটাচ্ছে বোধ হয়, এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। জাঙ্কুক ভাইয়া ঝড়ের বেগে আসলেন রুমে। আমি হকচকিয়ে উঠলাম। আমাকে বলে উঠলেন, এই তুই এদিকে আয় তো, নামাজ পড়বি। আমিও নিচে নেমে জায়নামাজ বিছিয়ে একসাথে নামাজ পড়ে নিলাম। বেডের উপরে পা তুলে বসতেই ধপ করে জাঙ্কুক ভাইয়া এসে আমার কোলে শুয়ে পড়লো। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি ধমক দিয়ে বললেন, তেকানি, এভাবে তাকাস না, পরে কিছু হয়ে গেলে আমি তার দায়ভার নিতে পারবো না। আমি রেগে গিয়ে বললাম, কি হবে? হ্যাঁ, আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন বিয়ে করে। আমি একজনকে ভালোবাসি জানেন, কিন্তু তার সাথে আমার বিয়ে হলো না। কষ্ট কাকে বলে কেউ আমায় এসে দেখে যাক। জাঙ্কুক ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে বললেন, এই যে শুনুন মিস্টার জিয়ন জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। আপনি কি তা জানেন? জানবেন না, আপনাকে বলার সাহস নেই আমার। শুধু জানি আপনাকে ছাড়া আমার চলবে না। জাঙ্কুক ভাইয়ের মুখে এই কথা শুনে আমি বিস্মিত হলাম। এগুলো তো আমার ডায়েরিতে লেখা ছিল। তার মানে উনি আমার ডায়েরি খুলে দেখেছেন? আপনি আমার ডায়েরি খুলে দেখেছেন? আমার ব্যক্তিগত জিনিসে হাত দিলেন কেন? উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডায়েরির মালিকই যখন আমার, তখন ডায়েরি ধরতে আপত্তি কোথায়? আমার মাথা টিপ। সুইসাইড করে আমাকে কাঁদানোর শাস্তি এটা। আর সারা রাত তুই আমার মাথা টিপবি, ব্যথা করছে, কুইক। ব্যাস, কি আর করার আছে? ওনার রামধমক খেয়ে সারা রাত ধরে ওনার মাথা টিপতে হয়েছে আমাকে। কি আজব বর রে বাবা। বাসর রাতে সবাই গল্প করে, কত কিছু করে, আর আমি বসে বসে আমার বরের মাথা টিপছি। মেজাজটাই গরম হয়ে যাচ্ছে, ভাল লাগে না। এই ডেভিলটাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি বসে বসে এসব ভাবছি, তখনই জাঙ্কুক ভাইয়া ধপ করে উঠে বসে পড়ল। তের বাচ্চা, শুধু কি তুই টিপবি নাকি আমাকেও টিপতে দিবি? আমি তো হা হয়ে গেলাম। কি বলছে এসব? মানে মানে দেখাচ্ছি তোকে। How you don't know how to keep your business clean. Mommy, I know that it's getting hot. And the money's up. Doing something unholy. He's up. গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।